শুভ সকাল। রহমানের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 বিজনেসে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের নানা তথ্য। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতি মুহূর্তের শেয়ার লেনদেনের তথ্য আমরা স্ক্রিনে ফুটিয়ে তুলি স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে, যা আসে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডাটা সার্ভারের সঙ্গে সংযুক্ত আমাদের নিজস্ব ডাটাবেস থেকে। এছাড়া পুঁজিবাজারের নানা তথ্য আর অতিথিদের বিশ্লেষণ সহ শেয়ার বাজারের সর্বশেষ খবর তো থাকছেই। আর দর্শক, টেলিফোন, SMS বা ইমেল করে আপনি জেনে নিতে পারবেন পুঁজিবাজারের যে কোনো তথ্য। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ডিএসসি ও সিএসসি স্টুডিওতে। ডিএসসিতে আছেন রাজিউর রহমান এবং সিএসসিতে আছেন মহিমা পলি। ধন্যবাদ রহমান। আপনাকে জানিয়ে দিচ্ছি মাত্র শুরু হয়ে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দিনের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু হয়েছে। লেনদেনের দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু হয়েছে এবং লেনদেনের দিনে শুরুর খবরাখবরগুলো জানানোর পূর্বে কিছু টুকরো খবর জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশ কিছু প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স, সোশ্যাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, পিপলস ইন্স্যুরেন্স এবং প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 26 জুলাই। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। এছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই সময় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে 99 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 1 টাকা 31 পয়সা। এছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় শেয়ার হোল্ডারদের জন্য 22% নগদ লভ্যাংশ ঘোষণা করার সুপারিশ করা হয়েছে এবং এই সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে 3 টাকা 19 পয়সা, আগের বছর একই সময় যা ছিল দেখা যাচ্ছে 3 টাকা 2 পয়সা। এছাড়া জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে 2 টাকা 2 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 2 টাকা 36 পয়সা। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর। দিনের শুরুতেই দেখা যাচ্ছে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং দিনের শুরুতেই ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 1 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, অবস্থান করছে 4082 পয়েন্টে এবং 30 ইন্ডেক্সটিও দিনের শুরুতেই 1 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, অবস্থান করছে 1375 পয়েন্টে এবং দিনের শুরুতেই লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 4.5 কোটি টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দিনের শুরুতেই বেশিরভাগ প্রতিষ্ঠানেরই দর অপরিবর্তিত থেকে লেনদেন শুরু হয়েছে। দেখা যাচ্ছে দিনের শুরুতেই দর অপরিবর্তিত রয়েছে 83টি প্রতিষ্ঠানের, দর বৃদ্ধি পেয়েছে 40টির এবং 13টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন শুরু হয়েছে। এছাড়া দিনের শুরুতেই টাকার অঙ্কে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমেই অবস্থান করছে সাইহাম টেক্সটাইল, দ্বিতীয় অবস্থানে রয়েছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, গ্রামীণ ফোন রয়েছে তৃতীয় অবস্থানে, চতুর্থ অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, পঞ্চম অবস্থানে রয়েছে মুন্নু সিরামিক, ষষ্ঠ অবস্থানে রয়েছে সোনালী পেপার মিল রয়েছে, সপ্তম অবস্থানে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে অষ্টম অবস্থানে, নবম অবস্থানে রয়েছে সাইহাম কটন এবং দশম অবস্থানে রয়েছে প্যারামাউন্ট। অন্যদিকে দিনের শুরুতেই শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে টপ গেইনার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রগতি ইন্স্যুরেন্স রয়েছে প্রথম অবস্থানে। দিনের শুরুতেই 13.26% দর বৃদ্ধি পেয়ে সর্বশেষ 41 টাকায় লেনদেন শুরু হয়েছে প্রতিটি শেয়ারে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সোনালী পেপার রয়েছে, প্রতিষ্ঠানটি দিনের শুরুতেই 8.42% দর বৃদ্ধি পেয়েছে। পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে তৃতীয় অবস্থানে, দিনের শুরুতেই 3.70% দর বেড়ে লেনদেন শুরু হয়েছে এবং প্রতিটি শেয়ার সর্বশেষ 8 টাকা 40 পয়সায় লেনদেন হচ্ছে। চতুর্থ অবস্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এই মুহূর্তে 2.93% দর বৃদ্ধি পেয়েছে। আর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, হাক্কানিপাল ঢাকা ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, কুইন সাউথ টেক্সটাইল এবং জিকিউ বলপেন। অন্যদিকে দিনের শুরুতেই শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় প্রথমেই রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, দিনের শুরুতেই 4.81% দর হারিয়ে লেনদেন শুরু হয়েছে এবং 37 টাকা 6 পয়সা দরে প্রতিটি শেয়ারের হাতবদল হচ্ছে সর্বশেষ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, দিনের শুরুতেই 2.55% দর হারিয়েছে। তৃতীয় অবস্থানে মেরিকো বাংলাদেশ রয়েছে আর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, প্যারামাউন্ট, উসমানিয়া গ্লাস, আনোয়ার রয়েছে আনলিমা ইয়ান, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এবং বেবিএস ক্যাবলস। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর। এখন চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর জানতে চলে যাচ্ছি সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন মহিমা পলি।
ধন্যবাদ রাজিউর রহমান আপনাকে। চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরাখবর জানাবো, তার আগে পুঁজিবাজারের কিছু টুকরো খবর জানিয়ে রাখছি। দর্শক, জানিয়ে রাখছি পুঁজিবাজারে তালিকাভুক্ত 7টি কোম্পানি পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ, এবং কোম্পানিগুলোর সভায় 30 জুন 2020 সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। এবং কোম্পানিগুলোর নাম আমি জানিয়ে দিচ্ছি। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ, এবং এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক রয়েছে, সিটি ব্যাংক লিমিটেড রয়েছে, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, রেকিট বেনকিজার, পিপলস ইন্স্যুরেন্স এবং প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ। এদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জের ঠিক ঢাকা স্টক এক্সচেঞ্জের উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি, এবং দিনের শুরুটা দেখা যাচ্ছে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে দিনের শুরু হয়েছে চিটাগং স্টক এক্সচেঞ্জ, এবং সিএসএ সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 4 পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে, যেখানে ইন্ডেক্সটি অবস্থান করছে 7041 পয়েন্টে, এবং সিএসএ 30 ইন্ডেক্সটি আমরা দেখতে পাচ্ছি 6 পয়েন্টের মতো কমে 10,044 পয়েন্টে অবস্থান করছে ইন্ডেক্সটি, এবং দিনের শুরুতে লেনদেনের পরিমাণ হয়েছে 4 লাখ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 6টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে, এবং 6টি প্রতিষ্ঠানেরই দর হারিয়ে লেনদেন হচ্ছে দিনের শুরুতে, এবং অপরিবর্তিত রয়েছে 9টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এদিকে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে ব্যাট বিসিকে, ওয়াই ম্যাক্স রয়েছে দ্বিতীয় অবস্থানে, ইভিন্স টেক্সটাইল পরবর্তীতে তৃতীয় অবস্থানে উঠে এসেছে টপ ট্রেডের তালিকায় দিনের শুরুতে, এবং পরবর্তী অবস্থানগুলোতে আরও যে প্রতিষ্ঠানগুলি দিনের শুরুতেই উঠে এসেছে তাদের মধ্যে আর্গুন ডেনিমস রয়েছে, দেশবন্ধু রয়েছে, ট্রাস্ট ব্যাংক রয়েছে, বেক্সিমকো রয়েছে, সাইহাম টেক্সটাইল, ন্যাশনাল ব্যাংক এবং শাসা ডেনিমকে দেখা যাচ্ছে টপ ট্রেডের তালিকায় 10ম অবস্থানে রয়েছে। দিনের শুরুতে টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলিকে দেখা যাচ্ছে, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দরবাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এবং এই প্রতিষ্ঠানটি লেনদেন শুরু করেছে 28 টাকা 40 পয়সা দরে, যেখানে গত কার্যদিবসে লেনদেন শেষ করেছিল 26 টাকা দরে, এবং দিনের শুরুতেই দর বেড়েছে 9.23%। পরবর্তীতে সিটি জেনারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থানে রয়েছে, এবং 4.26% দর বেড়ে 14 টাকা 70 পয়সায় লেনদেন শুরু করেছে দিনের শুরুতে। আর্গন ডেনিমস রয়েছে পরবর্তীতে তৃতীয় অবস্থানে, 20 টাকায় লেনদেন শুরু হয়েছে, যেখানে গত কার্যদিবসে লেনদেনের সমাপ্তি হয়েছিল 19 টাকা 50 পয়সা দর, এবং 2.56% দর বেড়ে লেনদেন শুরু করেছে। এবং টপ ট্রেডের তালিকা আরও যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের মধ্যে ইভিন্স টেক্সটাইল রয়েছে, সাইহাম টেক্সটাইল রয়েছে এবং ট্রাস্ট ব্যাংক রয়েছে টপ গেইনার্সের তালিকায়। এবং টপ লুজার্সের তালিকায় আমরা দেখতে পাচ্ছি দিনের শুরুতেই রয়েছে টপ লুজার্সের তালিকায় 6টি প্রতিষ্ঠানকেই দেখতে পাচ্ছি দিনের শুরুতেই টপ লুজার্সের তালিকায় রয়েছে, যাদের মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে প্রথমেই, এবং গত কার্যদিবসে এই প্রতিষ্ঠানটি লেনদেনের সমাপ্তি হয়েছিল 21 টাকা দরে, এবং দিনের শুরু হয়েছে 20 টাকা 10 পয়সা দরে, দর হারিয়েছে 4.29% দর হারিয়ে লেনদেন শুরু করেছে। দ্বিতীয় অবস্থানে ন্যাশনাল ব্যাংক রয়েছে, এবং ন্যাশনাল ব্যাংক গত কার্যদিবসে লেনদেনের সমাপ্তি হয়েছিল 7 টাকা 50 পয়সা দরে, 2.67% দর হারিয়ে লেনদেন শুরু করেছে 7 টাকা 30 পয়সা দর, এবং পরবর্তী অবস্থানে রয়েছে এমজেল বিডি রয়েছে, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, বিডি শিপিং কর্পোরেশন রয়েছে, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো। তো দিনের শুরুটা আমরা দেখতে পাচ্ছি চিটাগং স্টক এক্সচেঞ্জের নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন শুরু করেছিল, এবং ইন্ডেক্সগুলো কিন্তু এখনও পর্যন্ত নেগেটিভ রয়েছে, এবং এরই মধ্যে দেখতে পাচ্ছি 6টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে, এবং 8টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে, এবং লেনদেনের পরিমাণ এরই মধ্যে 65 লাখ টাকার মতো হয়েছে। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শুরুর লেনদেনের খবরাখবর। পলি ও রাজুর আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জেনে নিলাম দেশের পুঁজিবাজারে দিন শুরুর খবরাখবর। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বৃহৎ পুঁজিবাজারগুলো সূচকের সর্বশেষ অবস্থান। শুরুতে জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারগুলোর খবর। সর্বশেষ কার্যদিবসে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ডজন সূচক অবস্থান করছে 26,469 পয়েন্টে, সর্বশেষ নাসডাক সূচক অবস্থান করছে 10,363 পয়েন্টে। নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স রয়েছে 12,461 পয়েন্টে। এবার ইউরোপের পুঁজিবাজারের খবর। সর্বশেষ কার্যদিবসে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স অবস্থান করছে 6,123 পয়েন্টে, জার্মানি শেয়ার বাজার ড্যাক্স ইন্ডেক্স 12,838 পয়েন্টে রয়েছে। ফ্রান্সের CAC 40 ইন্ডেক্স অবস্থান করছে 4,956 পয়েন্টে, সুইজারল্যান্ডের সুইস মার্কেট ইন্ডেক্স রয়েছে 10,214 পয়েন্টে। এবার এশিয়ার পুঁজিবাজারের খবর। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক অবস্থান করছে 22,751 পয়েন্টে, হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক রয়েছে 24,705 পয়েন্টে। সিঙ্গাপুর STI সূচক অবস্থান করছে 2,579 পয়েন্টে, চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স রয়েছে 3,196 পয়েন্টে। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্স অবস্থান করছে 38,128 পয়েন্টে, থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক রয়েছে 1,340 পয়েন্টে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন।
আবার স্বাগত একুশে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশ বিদেশে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ। করোনাকালে দেশের বেসরকারি বিমান সংস্থাগুলো প্রতি মাসে গড়ে 100 কোটি টাকার মতো লোকসান গুনছে। ক্ষতি পুষিয়ে নিতে এরই মধ্যে কোম্পানিগুলো কার্গো ও চার্টার্ড ফ্লাইট পরিচালনা শুরু করেছে। সংকট উত্তরণে সরকারকে বেশ কিছু প্রস্তাবও দেওয়া হয়েছে সংস্থাগুলোর পক্ষ থেকে। জসিম জুয়েলের রিপোর্ট। করোনার ধাক্কায় 2 মাসেরও বেশি সময় বন্ধ ছিল আকাশ যোগাযোগ। গত 1 জুন থেকে অভ্যন্তরীণ রুটে স্বাস্থ্যবিধি মেনে চালু হয়েছে বিমান চলাচল। শুরুর দিন থেকে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা ও নভোএয়ার। তবে যাত্রী কম থাকায় ক্ষতি কাটিয়ে উঠতে হিমশিম অবস্থা। ইউএস বাংলার মহাব্যবস্থাপক জানালেন, করোনায় গত কয়েক মাসে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে। 100 কোটি টাকার উপরে প্রতি মাসে আসলে আমরা আয় থেকে বঞ্চিত হয়েছে। বাট সেটাকে ইউএস বাংলা এয়ারলাইন্স যেটা যে রেভিনিউ জেনারেটের যে ব্যাপারটা আছে সেটাকে মাথায় রেখে আমরা আসলে বিভিন্ন ওয়েতে আমরা আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে, এয়ারক্রাফটগুলো আছে সেটাকে আসলে চালু রাখার চেষ্টা করেছে। লাইক আমরা এই কোভিড-19-এর সময় গভর্নমেন্ট আমাদেরকে কার্গো ফ্লাইট পরিচালনা করার সুযোগ করে দিয়েছিল। আমাদের বেশ কিছু চার্টার ফ্লাইট আমরা করেছি। টিকে থাকতে সরকারের সহযোগিতাও চেয়েছে বিমান সংস্থাগুলো। এজন্য সরকারের কাছে গুচ্ছ প্রস্তাবনা দিয়েছে তারা। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আসলে সরকারের কাছে আমাদের বেশ কিছু চাহিদা ছিল, ডিমান্ড ছিল। তো সেগুলো তাদের বিবেচনায় ডেফিনেটলি আছে এবং যদি আমাদেরকে সেই সুযোগগুলো দেন, সেই চাহিদাগুলো আমাদের পূরণ করেন, আমাদের দাবিগুলো পূরণ করেন, তাহলে আমাদের বিদেশি এয়ারলাইন্সগুলোর সাথে কম্পিটিশন করাটা আমাদের জন্য সহজ হবে। আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল শুরু হলে সংকট থেকে উত্তরণ সম্ভব হবে বলে মনে করছেন বেসরকারি বিমান সংস্থাগুলো। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। রপ্তানি আয় কমার জন্য করোনা প্রভাবের পাশাপাশি প্রতিযোগিতা সক্ষমতা হ্রাস এবং স্বল্প পণ্য ও সীমিত বাজারের ওপর নির্ভরতাকে দায়ী করেছেন ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা। রিসার্চের বাংলাদেশ আয়োজিত অনলাইন আলোচনায় তারা এমন মত দেন। আর সব সুযোগ দক্ষতার সাথে কাজে লাগানোর পরামর্শ প্রবীণ আওয়ামী লীগ নেতা সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। 2019-20 অর্থবছরে মোট রপ্তানি হয়েছে $33.67 বিলিয়ন। আগের অর্থবছরে যা ছিল $40.53 বিলিয়ন। করোনা সংকট এজন্য সবচেয়ে দায়ী, তাতে কোনো সন্দেহ নেই। তবে রিসার্জেন্সের আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ী নেতারা বলছেন, করোনা সংকটের আগে থেকেই রপ্তানি আয় আশানুরূপ ছিল না। এজন্য প্রতিযোগিতার সক্ষমতা হ্রাস, ব্যবসার ব্যয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার বিনিময় নীতিকে দায়ী করছেন তারা। করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রেও এই ইস্যুগুলো গুরুত্বপূর্ণ বলে মত তাদের। পোস্ট কোভিড সিচুয়েশনে কিন্তু এই কম্পিটিটিভনেসটা অনেক বেশি গুরুত্ব পাবে। Policy and process reforms for trade revival, automation and full-fledged implementation of ASECUDA world needs to be ensured. Foreign exchange regulations need to be updated. বাংলাদেশের কোভিডের হেলথ ম্যানেজমেন্টটা will and is directly impacting economic recovery. গতানুগতিক ধারায় চললে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় বলছেন অর্থনীতিবিদরাও। বাংলাদেশের এক্সটার্নাল সেক্টরের কম্পিটিটিভনেসের যে দুর্বলতা, সেই দুর্বলতা কিন্তু কোভিডের আগে এবং কোভিড কেটে গেলে এবং কোভিডের এই সময়ে এই দুর্বলতাগুলি কিন্তু আমাদের এক্সপোর্ট কম্পিটিটিভনেস এন্ড এক্সপোর্ট পারফরম্যান্সকে আমাদের এটা কিন্তু এফেক্ট করবে। No economy can show robust export performance with an overvalued exchange rate. সাবেক বাণিজ্য ও শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, চীন সম্প্রতি যে বাজার সুবিধা দিয়েছে সে সুবিধা কাজে লাগাতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে বাণিজ্য বান্ধব নীতি সহায়তা দেবে সরকার। আমাদের ডাইভার্সিফিকেশন প্রোডাক্ট, ডাইভার্সিফিকেশন অফ মার্কেট, এটা আমাদের 5-year প্ল্যানে ষষ্ঠ পঞ্চমাসিক পরিকল্পনার মধ্যে এটা উল্লেখ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের খুব গুরুত্ব দেন, কারণ আমাদের ইকোনমি আজকে যে জায়গায় আমরা এসেছি বিকজ অফ দি প্রাইভেট সেক্টর। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ হলে অনেক বাজারেই বাংলাদেশের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা থাকবে না। এ থেকে উত্তরণের উপায় নিয়ে এখনই ভাবতে হবে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতাদের এই মতের সাথেও একমত তোফায়েল আহমেদ। সামান্য পণ্যের উপরে জিএসপি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় মেট্রো রেল প্রকল্প গতি হারালেও নির্ধারিত সময়ে কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। এজন্য দরকার হলে অতিরিক্ত শ্রমিক দিয়ে দিনরাত কাজ করারও পরিকল্পনা আছে।
রাজধানীর উত্তরা নর্থ থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্বে বেশিরভাগ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। মেট্রো রেল নিয়ে ইবনে নূর শাওনের বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম। করোনা সংক্রমণ শুরুর পরপরই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অধীনে এমআরটি লাইন 6-এর নির্মাণ কাজের গতি থামে। আবার কাজ শুরু হলেও গতি নেই। এতদিন উত্তরার মূল ডিপোতে কিছু কাজ চললেও জুলাইয়ের প্রথম থেকে মিরপুর, কারওয়ান বাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু পয়েন্টে কাজ শুরু হয়েছে। দ্রুত সম্পন্ন করতে আগে থেকেই পুরো প্রকল্পকে 8টি প্যাকেজে ভাগ করে কাজ করছে ডিএমটিসিএল। এর মধ্যে প্রথম প্যাকেজের কাজ শেষ হয়েছে প্রায় 2.5 বছর আগে। প্যাকেজ 3 ও 4-এর আওতাধীন উত্তরা নর্থ থেকে আগারগাঁও পর্যন্ত অগ্রগতি 73% কিছু বেশি, আর প্যাকেজ 5-এ 45% ও প্যাকেজ 6-এ 46% কাজ শেষ হয়েছে। সব মিলিয়ে প্রকল্পের গড় অগ্রগতি 46.13%। আগস্টের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের পাইলিং শেষ হবে। CP2 ত্রিপুরা অভ্যন্তরে যে কাজগুলো হবে, এটা একটা বড় এলাকা, এখানে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে কাজ করা সম্ভব, এখানে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। তারপরে আমরা গুরুত্ব দিয়েছি হলো যে ভায়াডাকের উপরে যে রেল লাইন বসানো এবং তার সাথে যে আনুষঙ্গিক কাজগুলো আছে সেই কাজগুলোর উপরে আমরা গুরুত্ব দিয়েছি। করোনা কাজের গতি থামালেও 2021 সালে উদ্বোধনের লক্ষ্য থেকে এখনো সরছে না ডিএমটিসিএল কর্তৃপক্ষ। আমাদের কিছু কিছু জায়গা আছে যে আমরা সেখানে বেশি ইকুইপমেন্ট ব্যবহার করতে পারি, যেখানে এই সুযোগটা আছে আমরা সেখানে বেশি জনবল নিয়োগ করব এবং যেখানে ইকুইপমেন্ট বেশি ব্যবহার করার সুযোগ আছে সেখানে আমরা বেশি ইকুইপমেন্ট ব্যবহার করব। খরচ বৃদ্ধি ছাড়াই মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নতুন এক্সটেনশনের কাজও দ্রুত সময়ে দৃশ্যমান করতে চায় ডিএমটিসিএল। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। কোরবানি ঈদ সামনে রেখে অবৈধ পথে আনা ভারতীয় গরু মহিষ অবাধে বিক্রি হচ্ছে কুড়িগ্রামের সীমান্ত এলাকার হাটগুলোতে। এই কারণে ন্যায্য মূল্য নিয়ে শঙ্কিত স্থানীয় খামারিরা। আর দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করে অনলাইনে বিক্রির চেষ্টা করছেন পাবনার খামারিরা। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব এবং পাবনার প্রতিনিধি রাজিউর রহমান রুমি রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও দুধকুমার নদ দিয়ে বাংলাদেশে গরু মহিষ পাচার করছে চোরা কারবারিরা। পরে সীমান্তবর্তী যাত্রাপুর সহ কয়েকটি হাটে তোলা হচ্ছে এসব পশু। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা তুলনামূলক সস্তায় এসব পশু কিনে নিয়ে যাচ্ছেন। ঘুষির দাম বেশি, ফিডের দাম বেশি, গরু বেচতে পারতেছি না, অনেক টাকা লস। রাত্রে গরুর হাত পা বেঁধে গরু পাড়ায় দেয় কলা গাছের সাথে বেঁধে, আর নৌকা দিয়েও আসে অনেক গরু। বিশেষ ওই ভারতের গরু আসার কারণে আমাদের বাংলাদেশের যে সাধারণ যে কৃষক যারা গরু পালন করে তারা সঠিকভাবে ন্যায্য মূল্য পায় না। সীমান্ত পথে ভারতীয় গরু পাচার রোধে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে জানালেন জেলা প্রশাসক। মাইকিং করেছে যাতে এই বর্ডার এরিয়ায় কোনো ধরনের ইন্ডিয়ান গরু প্রবেশ না করতে পারে, এই জন্য বিজিবি এবং পুলিশ অন্যান্য সবার সাথে আমাদের একটা সমন্বয়ে আমরা কাজ করছি। এদিকে কোরবানির ঈদে বিক্রির আশায় দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করেছেন পাবনার খামারিরা। এরই মধ্যে সাধারণ মানুষের নজর কেড়েছে 30 মণ ওজনের পালোয়ান গরু, যা অনলাইনে বিক্রির চেষ্টা করছেন খামারি। আমার গরুটির মূল্য 15 লক্ষ টাকা চাচ্ছি। করোনা পরিস্থিতির মাঝেও এবার কোরবানির পশু বিক্রি করে লাভের আশা খামারিদের। রত্না জামান, 21 টেলিভিশন। ঈদুল আজহা সামনে রেখে ক্রেতাদের ভিড় বাড়ছে রাজধানীর মার্কেট ও শপিং মলগুলোতে। বেশিরভাগ মানুষের মুখে মাস্ক থাকলেও শারীরিক দূরত্বের বিষয়টি মানা সম্ভব হচ্ছে না। আর স্বাস্থ্যবিধির ব্যাপারে বেশ অনীহা দোকানদাররাও। এদিকে করোনার প্রভাবে ব্যবসার ক্ষতি পুষিয়ে নিতে রাত 9টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি চেয়েছেন ব্যবসায়ীরা। সোহেল তালুকদারের ক্যামেরায় ইবনে নূর শাওনের রিপোর্ট। রাজধানীর গাউসিয়া এবং নিউ মার্কেটের মাঝখানে অবস্থিত এই ওভারব্রিজটির উপরে যে জীবাণুনাশক টানেলটি বসানো হয়েছে সেটির নলটি 4 থেকে 4.5 ফিট উচ্চতায় বসানো হয়েছে। যারা এই টানেলের মধ্যে দিয়ে পার হচ্ছেন সবার চোখ মুখ নাকে এই কেমিক্যাল মিশ্রিত পানি যাচ্ছে। অর্থাৎ স্বাস্থ্যবিধির নামে যে টানেল বসানো হয়েছে সেটি মানুষকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দেবে, এতে কোনো সন্দেহ নেই। আবার কিছু অব্যবহৃত টানেলে বাসা বেঁধেছে মাকড়সা।
স্বাস্থ্যবিধি নিশ্চিত করার দায়িত্বে থাকা কর্মীদের পকেটে মাস্ক থাকলেও মুখে নেই। বিক্রেতাদের অনেকেই করোনাকে তোয়াক্কা করছেন না। মাস্ক করোনা কি মনে করেন মানুষ যার হয় এতে এমনি চলে যাবো দুনিয়ার থেকে, এটাকে করোনা কি কেউ কারো করে আটকে ধরে রাখতে পারবো? শিশুদের মাস্ক পরানোর বিষয়ে অনীহা অভিভাবকদের। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তুলনামূলক বেশি সচেতন অভিজাত বিপণী বিতানগুলো। ঈদের পাঞ্জাবি, থ্রি পিস এবং শাড়ির বিক্রি মন্দা, তবে প্যান্ট, শার্ট, জুয়েলারি সহ সাজগোজের জিনিসপত্রের ক্রেতা আছে। আলহামদুলিল্লাহ আমাদের ভালো সেল আছে, তুলনামূলক গত বছরের তুলনায় অনেক খারাপ, এমনি আলহামদুলিল্লাহ টুকটাক আছে। দীর্ঘদিন বন্ধ থাকা ব্যবসার ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে দোকান খোলা রাখার সময় বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের। 9টা-10টা পর্যন্ত খোলা থাকলে একটু আরো বেশি বেচাকেনা হইতো। 4 পর্যন্ত 9টা পর্যন্ত খোলা যায়, তাহলে আমাদের জন্য ভালো হয়, মালিক পক্ষের জন্য ভালো হয়। আন্তর্জাতিক পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় বাজারে নেই বিদেশি পোশাক ও ফ্যাশন পণ্য। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বেলা 11:30 ফিরে আসবো বিজনেসে। আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন।